হ্যালো পাঠক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো। তোমাদের সাথে দীর্ঘদিনের আলাপে বুঝেছি আমার মতো তোমাদের মধ্যে অনেকেই মানিকবাবু সৃষ্ট বিখ্যাত গোয়েন্দা চরিত্র ফেলু মিত্তিরের ভীষণ ভক্ত। দীর্ঘ 1 বছর যাবৎ ফেলুদার সমস্ত কাহিনীগুলির পাঠ প্রতিক্রিয়া তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি, কিন্তু ফেলু রহস্য রবার্টসনের রুবির পর ফেলুদার কি হলো এই সমস্ত নিয়েই পাঠকের কৌতূহল থাকাটা তেমন অস্বাভাবিক কিছু নয়। এছাড়া সমস্ত ফেলু রহস্য জুড়েই ফেলুদার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব সামান্য টুকরো টুকরো কথা পাওয়া যায়। তবু ফেলুদা আর তোপসের বংশ পরিচয় খুব একটা কিন্তু স্পষ্ট নয়। যদিও এবার কাণ্ড কেদারনাথে নামক গল্পে জটায়ুর বংশ পরিচয় সম্পর্কে সামান্য কিছু ডিটেলিং প্রসঙ্গক্রমে উঠে এসেছে। এছাড়া সিধু জ্যাঠা অর্থাৎ সিদ্ধেশ্বর বোস সম্পর্কেও তেমন একটা সুস্পষ্ট প্রাককথন সত্যজিৎ রায়ের কলমে ফুটে ওঠেনি। কিছু উৎসাহী পাঠক হয়তো এই সমস্তটাই নিজের মনের মতো করে কল্পনা করে নিয়েছেন। এছাড়াও ফেলুদাকে ঘিরে নানান ফ্যানফিকশনও রচিত হয়েছে, যদিও সেসবের একটাও আমার অন্তত পড়া হয়নি। আসলে ইচ্ছে করেই পড়িনি জানো তো, যাতে মানিকবাবু সৃষ্ট ফেলুদার রেশ নিয়েই এই জীবনটা অন্তত কাটিয়ে দিতে পারি। তবু বাজারে 2-1টা বই আসে যা নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যায়, আর সেই সূত্রেই আবারও ফেলুদার জীবনী পড়তে বসেছিলাম। ফেলুদার গুরু শার্লক হোমসকে নিয়ে ব্যারিং গুল্ড, লেসলি ক্লিঙ্গার বা মিসেল হার্ডউইক যে জীবনী নির্মাণ করেছেন, সেখানে যেন হোমস সত্যিকারের রক্ত মাংসের মানুষ, অর্থাৎ বাস্তবের মাটিতেই যেন হোমসের পর্যালোচনা করা হয়েছে। কিন্তু বাঙালির ঘরের ছেলে ফেলুদাকে নিয়ে এমন আখ্যান খুঁজেই পাইনি। শুধু ফেলুদার পরিবারের উৎস, বংশ পরিচয় কিংবা তার বেড়ে ওঠা ইত্যাদি বিষয় নিয়ে খুব সামান্য সূত্রই ছেড়ে গেছেন লেখক সত্যজিৎ রায়। সেখান থেকেই মিলে যাবে বিটুইন দ্য লাইন এক সমান্তরাল ইতিহাস রচনার মাল মশলা। আর এই সুযোগের সদ্ব্যবহার করে লেখক কৌশিক মজুমদার বাস্তব আর কল্পনাকে মিলিয়ে মিশিয়ে উপন্যাসের ঢঙে তৈরি করেছেন এই তোপসের নোটবুক নামক বইটি। বুক ফার্ম থেকে প্রকাশিত এই বইটিকে ঘিরে ইতিমধ্যেই এত বিট অ্যান্ড বাইট ব্যয় হয়েছে যে এর সম্বন্ধে তোমরা অনেকেই অলরেডি পরিচিত হয়ে আছো। এতে স্বচ্ছন্দে এসেছেন সত্যজিতের নানান মণিমুক্তরা, যেমন ধরো তারিণী খুড়ো বা প্রফেসর শঙ্কু। আবার শরদিন্দুর ব্যোমকেশ বা নারায়ণ সান্যালের পিকে বাসু চরিত্রগুলিকেও প্রসঙ্গক্রমে এই বইতে ছোট ছোট কিছু গুরুত্বপূর্ণ ভূমিকায় রেখেছেন লেখক। তারই সঙ্গে বারংবার মিশেছে নানান ইতিহাস, যার শুরু ফেলু মিত্তিরের জন্মের বহু আগে সেই অতীশ দীপঙ্করের সময় থেকে, আর শেষ একেবারে বর্তমান পর্যন্ত, যেখানে নেতাজি বা উপেন্দ্র কিশোরও বাদ পড়েননি। এরকম বাস্তব আর অবাস্তব চরিত্রের অসম্ভব সুন্দর ককটেল আর ইতিহাসের নানান পর্যায়ের ক্রস ওভার আমরা ফিলিপ জোস ফার্মার বা অ্যালান মুর প্রভৃতি নানান লেখক ও শিল্পীর কাজে অলরেডি পেয়েছি। তবে বাংলায় কিন্তু এই প্রচেষ্টা সত্যিই অভিনব। এবার আসি বইটির বিষয়বস্তুতে। সেক্ষেত্রে বলি, বইটি প্রধানত 2টি অংশে বিভক্ত। প্রথম অংশে রয়েছে ফেলুদার এক কাল্পনিক বংশ পরিচয়। আলাদা করে কাল্পনিক কথাটা এই জন্যে জুড়ে দিলাম কারণ এর সাথে মানিকবাবুর কোনো রেফারেন্সকেই মেলানো যাবে না। আর দ্বিতীয় অংশে মূলত আলোচনা করা হয়েছে ফেলুদার অপ্রকাশিত ও অমীমাংসিত কেসগুলিকে। তোমরা যদি ফেলু রহস্যগুলিকে খুঁটিয়ে পড়ে থাকো তাহলে জানবে যে দার্জিলিং জমজমাট গল্পে এমন একটা কেসের ব্যাপারে সামান্য একটু রেফারেন্স রয়েছে যেখানে ফেলুদা কেস সলভ করতে অসমর্থ হয়েছিল। হ্যাঁ, ঠিকই ধরেছ, সেই চন্দননগরে জোড়া খুনের মামলাটা। কিন্তু সেই কেসের ব্যাপারে কোনো রকম আগাগোড়া বর্ণনা কিচ্ছুটি দেননি সত্যজিৎ রায়। আমি তো আবার একরকম এক্সপেক্ট করেই বসেছিলাম ফেলুদার এই একটিমাত্র আনসলভড কেস নিয়ে হয়তো পরবর্তীকালে অন্তত কিছু লেখালেখি হবে। এই বইতে আমার সেই ডিমান্ড কিছুটা হলেও পূরণ হয়েছে। সাথে আলোচিত হয়েছে ফেলুদার আরও কিছু অজানা কেস, যেমন ধরো লখাইপুরের হত্যাকাণ্ড বা ফার্ডাইস লেনের খুনের তদন্ত। এছাড়া রয়েছে হ্যাপি গো লাকি নামক একটি রেসের ঘোড়া খুনের পূর্ণাঙ্গ রহস্যোদ্ঘাটন পর্ব। স্পয়লার না দিয়ে যতটুকু পারলাম বইটির বিষয়বস্তু তোমাদের সামনে উপস্থাপন করলাম আর কি। এবার আসি বইটার আলোচনা সমালোচনায়। প্রথমেই বলি, বই পড়ে যা বুঝেছি তা হলো লেখক ভদ্রলোক ইতিহাসের একজন অত্যন্ত মনোযোগী ছাত্র। কলকাতার ইতিহাসটি তিনি যেভাবে অল্প কথায় গল্পের ছলে বারবার আমাদের সামনে তুলে ধরেছেন, তার জন্য ইতিহাস বিষয়টি সম্পর্কে দারুণ প্রজ্ঞা আর নিখুঁত গবেষণার প্রয়োজন। তবে শুরুর লগ্নে ফেলুদার বংশ পরিচয়ের জায়গায় লেখক এত বেশি ক্যারেক্টার আর ব্যাকগ্রাউন্ড রেফারেন্স এনে ফেলেছেন যে তাল সামলাতে দারুণ কষ্ট হচ্ছিল। আসলে প্রচুর রেফারেন্স একত্রিত হতে হতে সব কিছু কেমন যেন জট পাকিয়ে যাচ্ছিল। তাই ব্যক্তিগতভাবে আমি মনে করি চরিত্রের আবির্ভাবের সঙ্গে সামঞ্জস্য রেখে বর্ণনার পরিসরটি সামান্য একটু বৃদ্ধি পেলে বইয়ের এই প্রথম অংশটি হয়তো আরও খানিকটা সুখপাঠ্য হতে পারত। তবে পরবর্তী অংশে বিভিন্ন সময়ে ফেলুদার বিভিন্ন মক্কেল আর তার কেস রেফারেন্সগুলিকে টেনে এনে ফ্যান ফিকশনের
জৌলুসটি যেন বহু গুণে বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার আসি বইয়ের সবচাইতে ক্রিটিক্যাল অংশটিতে। ফেলুদার অমীমাংসিত কেস অর্থাৎ চন্দননগরের জোড়া খুনের মামলাটিও দারুণ সাসপেন্স নিয়েই এগোচ্ছিল, তবে বাদ সাধলো একেবারে শেষ দিকটায় এসে। তন্ত্রমন্ত্র অথবা আদি ভৌতিক ব্যাপারগুলো হয়তো ফেলুদার সাথে ঠিক যায় না। আসলে স্বয়ং সত্যজিৎ প্রদোষচন্দ্র মিত্রকে আমাদের সাথে সেভাবে পরিচয় করাননি যে। এর পাশাপাশি সমস্যার সৃষ্টি করেছে বইয়ের বেশ কিছু অংশে টাইমলাইনের গন্ডগোল। আরও একটা বড় সমস্যা হলো আমাদের চাইল্ডহুড হিরোর ব্যর্থতাকে মেনে নেওয়া খুব কঠিন। কল্পনার জগতে যে হিরো, সে যে চিরকাল হিরোই। বাস্তবতার যুক্তি মেনে সে কখনোই পরাজিত হতে পারে না। ব্যর্থতার গ্লানি কাঁধে নিয়ে ফেলুদাকে বিষণ্ণতায় ভুগতে দেখে ভীষণ কষ্ট হতে পারে। তারপর একে একে জটায়ু, ফেলুদা এবং সবশেষে তোপসের বাস্তবিক জীবনের শেষ দিনটিরও সাক্ষী হতে হবে পাঠককে। এ বেদনা বুকে চেপেও যে এই আলোচনা চালাচ্ছি, তাই বুঝি ফেলুদা ভক্ত হয়ে এক পাষাণ হৃদয়ের অধিকারী হিসেবে নিজেকে প্রমাণ করছি আমি। যা হোক, সবশেষে বলি, এই বইটিকে ঠিক ফ্যান ফিকশন বলা চলবে না, কারণ সত্যজিতের ফেলুদাকে একেবারে বাস্তবের আঙিনায় এনে নানান চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন লেখক। মানে ধরো, আমাদের অপরাজেয় ফেলুদাও যে বাস্তবের মাটিতে এসে এক রক্ত মাংসের সাধারণ মানুষের মতোই স্ট্রাগল করে চলবে এবং কদর্যভাবে তার হার হবে, এই কাহিনীর মধ্যে দিয়ে সেই রকমই একটা বার্তা পৌঁছে দিয়েছেন লেখক। সাধারণের বিচার বুদ্ধিতে হয়তো তা যথাযথ, কারণ মানিকবাবু সৃষ্ট ফেলুদার গল্পগুলিতে যে সমস্ত ভিলেনের দেখা পাই, তারা আর যাই হোক বাস্তবের ভিলেনদের মতো মার কাটারি নয় যে কথায় কথায় খুন করে দেবে, বরং ভীষণই সফিস্টিকেটেড ধরনের। অর্থাৎ একজন গোয়েন্দাকে তার মগজাস্ত্রের জন্য সেখানে যেন যথেষ্টই সম্মান দেখিয়েছেন ভিলেন চরিত্রগুলি। হয়তো কিছু জায়গায় সামান্য ধমকি বা ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে মাত্র, কিন্তু কঠিন বাস্তবের আঙিনায় এই খল চরিত্রগুলি যে কতখানি ভয়ঙ্কর হতে পারে আর তারা নিজেদের আখের গোছাতে যে কি না করতে পারে, তার নিদর্শন তোমরা একটু আশেপাশে নজর করলেই দেখতে পাবে। অর্থাৎ বাস্তবের মাটিতে খুন, জখম, রাহাজানি যেন মামুলি ব্যাপার তাদের কাছে। সুতরাং সেক্ষেত্রে গোয়েন্দার মগজাস্ত্রটি যে কোনো কাজেই আসবে না তা কিন্তু বলাই বাহুল্য। এই বইতে লেখক এমনই বাস্তবিক কঠিন চ্যালেঞ্জের মাধ্যমে ফেলুদাকে যেন একেবারে কোণঠাসা করে দিয়েছেন। ফেলুদার চিরপ্রতিদ্বন্দ্বী খল চরিত্র মগনলালের ছেলে সুরাজলাল মেঘরাজকে লেখক যেন বাস্তবের এক মার কাটারি খল চরিত্রের মতো করেই উপস্থাপন করেছেন এখানে। অর্থাৎ ফিকশন লিখতে গিয়েও ঠিক যেন ফিকশন লিখতে পারেননি লেখক। বাস্তব আর কল্পনার ঘেরাটোপে এই নোটবুকটি যেন একটি ফিকশনালাইজ নন ফিকশনের চেহারাই ধারণ করেছে। তবে শৈশব কেটেছে যে সমস্ত চরিত্রদের হিরোইজমকে সম্মান করে, তাদেরকে আমরা আমাদের মনের মাঝে সবসময় অমরত্বের স্থানটিই দিয়ে রাখি। তাই সেক্ষেত্রে মৃত্যু বা জরাও তাদের স্পর্শ করে না। ফেলুদা, জটায়ু, তোপসে এই প্রত্যেকটি চরিত্র বয়স, কাল, জরা সমস্ত কিছু জয় করেই টিকে থাকে। সুতরাং বইয়ের কঠিন পরিসমাপ্তিটি সঙ্গত কারণেই জাস্ট মেনে নেওয়া যায় না। তবু ফেলুদাকে নিয়ে এমন ধারা ফিকশনালাইজ নন ফিকশন রচনা এই প্রথম। সেক্ষেত্রে সমস্ত ফেলু ভক্তদের কাছেই এই বইটি অন্তত একটিবার পড়তে অনুরোধ রইল। বইতে চিত্রশিল্পী শান্তনু মিত্রের পরিচ্ছন্ন অলঙ্করণ সত্যজিতের শৈলীকে খানিকটা অনুসরণ করলেও মানিকবাবুর সেই অসাধারণ হাতের কাজের সাথে তুলনা করলে এই ইলাস্ট্রেশনগুলি পাঠককে হতাশ করতেই পারে। পরিশেষে বলি, ইতিহাসের ইনফোডাম্পিং আর শেষের ওই ভয়ানক ত্রুটিটি বাদ দিলে বইটি নিঃসন্দেহে পাঠযোগ্য। এর বেশি বললে স্পয়লার দিয়ে তোমাদের পড়াটাই সম্পূর্ণ মাটি করে দেবো হয়তো। তাই আপাতত এটুকুই। এই বইটির আলোচনা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে লিখে জানাও। যারা অলরেডি বইটি পড়ে ফেলেছো তারা অবশ্যই নিজেদের পাঠানুভূতিটি আমাদের সকলের সাথে শেয়ার করবে। আর এই আলোচনাটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। এই রকমই বিভিন্ন বইয়ের পাঠ প্রতিক্রিয়া সংক্রান্ত আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো আর অনেক অনেক বই পড়ো।